আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের রাজীব স্যার আবার হাজির হয়েছি নবম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তির নিউটনের তৃতীয় সূত্র নিয়ে। আমরা নিউটনের তৃতীয় সূত্রটা আমাদের এভরিডে লাইফে অ্যাকচুয়ালি খুব বেশি ব্যবহার হয়। নিউটনের তৃতীয় সূত্রটা কিভাবে ব্যবহার হয় তার প্রেক্ষাপট আলোচনা করে আমি তোমাদের সূত্রের মধ্যে যাব। ব্যাপারটা হলো, তুমি একটা শক্ত মাটির রাস্তায় বা একটা পিচ ঢালাই রাস্তায় খুব সহজেই দ্রুত হেঁটে যেতে পারো, কিন্তু তুমি একটা বালুর যদি একটা জায়গায় বালু থাকে, এই বালির মধ্যে দিয়ে এইভাবে হেঁটে যেতে পারবা না, অত দ্রুত হেঁটে যেতে পারবা না। কেন পারবা না? এখানে নিউটনের তৃতীয় সূত্র রয়েছে। আমরা যখন মাটির উপরে পা দিয়ে বল প্রয়োগ করি, তোর মাটিও একটা বিপরীত বল আমাদেরকে প্রয়োগ করে। এখন রাস্তাটা যদি পিচ ঢালাই হয়, তাহলে তুমি যে বল প্রয়োগ করছো ঠিক তার সমান কিন্তু বিপরীতমুখী বল একটা মাটি প্রয়োগ করবে বা পিচ ঢালাই রাস্তা প্রয়োগ করবে। এখন তুমি যদি একটা বালুর মধ্যে দিয়ে হেঁটে যাও, তুমি বালিতে যে বলটা প্রয়োগ করছো পা দিয়ে, ঠিক সমপরিমাণ বল ওই বালুটা তোমাকে দিতে পারবে না। ফলে তোমার পাটা কি হবে, আরো বালুর মধ্যে ঢুকে যাবে। তখন তুমি আর দ্রুত পিচ ঢালা রাস্তার মধ্যে হাঁটতে পারবে না। অর্থাৎ আমি যে জিনিসটা তোমাকে বলছি সেটার একটা আমরা ছবি কল্পনা করতে পারি। এটা হলো মাটি, আর এখানে ধরো বল্টু দাঁড়ায় আছে, ঠিক আছে? এই যে বল্টু, বল্টু তার মাটি দ্বারা যে পরিমাণ বল প্রয়োগ করছে, তার পা দ্বারা মাটিতে যে পরিমাণ বল প্রয়োগ করছে, মাটিও ঠিক একই সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করছে। তো এই বলটা যদি F1 হয়, তাহলে মাটি বল প্রয়োগ করছে F2। এই F1 এবং F2-র মান সমান হবে, কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এই দুইজনের দিকটা বিপরীতমুখী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি গল্প করলাম, এর মধ্যেই নিউটনের তৃতীয় সূত্র রয়েছে। এটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। আমি আবার বলছি, বল্টু রাস্তাতে হেঁটে যাচ্ছে, এখন হেঁটে যেতে যেতে সে মাটিতে একটা বল প্রয়োগ করে তার পা দিয়ে। এখন মাটিও ঠিক তার সমপরিমাণ বল তার বিপরীত দিকে প্রয়োগ করে। এখন বল্টু যদি F1 বল প্রয়োগ করে, তাহলে মাটি তাকে F2 বল প্রয়োগ করবে, কিন্তু দুইজনের দিক বিপরীত, ওই জন্য এখানে একটা ঋণাত্মক চিহ্ন নিতে হবে। তাহলে আমরা এই যে একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম, এখান থেকেই নিউটনের তৃতীয় সূত্রটা এসছে। তৃতীয় সূত্রটা তোমাদের ক্লাস 9-এর নতুন সিলেবাসের বইয়ে যে লেখা আছে যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে সমপরিমাণ বল বস্তুটি বিপরীত দিকে প্রয়োগ করে। এখন এটাই যদি আমরা যদি ভাষা দিয়ে প্রকাশ করি, সেটা হবে এরকম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমি দেখো, আমি যদি আমার এই বোর্ডকে হাত দিয়ে বল প্রয়োগ করি, বোর্ডটাও আমাকে সেম পরিমাণ বল আমার বিপরীত দিকে প্রয়োগ করবে। তো তোমাদের যে বর্তমান সিলেবাসের বই রয়েছে, সেই বইয়ে দেখবা যে একটা ছেলে খুব শক্ত করে চেষ্টা করছে একটা দেওয়ালকে সরানোর জন্য। তো সে তার হাত দিয়ে যে পরিমাণ বল দেওয়ালকে দিচ্ছে, সমপরিমাণ বল দেওয়াল তাকে ফেরত দিবে, কিন্তু দুইটা দিক হবে ভিন্ন। অর্থাৎ ছেলেটা যেদিকে বল প্রয়োগ করছে, বস্তুটা বা দেয়ালটা ঠিক তার অপোজিট দিকে বল প্রয়োগ করছে। তাহলে এটাই হলো আমাদের নিউটনের তৃতীয় সূত্র। তাই নিউটনের তৃতীয় সূত্রের ভাষাটা খুব সহজভাবে যদি আমরা বলবো যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমরা যে নিউটনের তৃতীয় সূত্র শিখলাম, এখন এই তৃতীয় সূত্রের যে প্রয়োগ, সেখানে আমরা চলে যাব। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীল সূত্র পাওয়া যায়। তো আমরা এটা নিয়ে আরো ডিপে গভীরে যাব, আরো অনেক কিছু আলোচনা করব। তো তোমরা একটু লক্ষ্য করো, ধরো তোমরা দুইটা ছেলে রিক্সায় করে যাচ্ছ, দুইটা রিক্সায় দুইজন আছো। এখন মাঝে মাঝে দেখবা এই ঘটনাটা খুবই ঘটে, যখন সামনের রিক্সাটা ব্রেক চাপ দেয়, তখন পিছের রিক্সাটাতে ধাম করে সামনের রিক্সাটাকে মেরে দেয়। তখন যারা যাত্রী থাকে
তারা হুড়মুড়ে পড়ে পড়ে কারো হাত ছিলে, কারো নাক ফাটে, কারো মাথা ফাটে। এটা আমার জীবনেও ঘটেছে। আশা করি এই যে না, আশা করি না অ্যাকচুয়ালি এই বাস্তব ঘটনাটা তোমরা সবাই সম্মুখীন হয়েছো। তো এখানেই কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এটার ব্যাখ্যা যেটা শেখাচ্ছি, নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যাটা একটু লক্ষ্য করো। ধরো এটা একটা রাস্তা, এটা বিশাল রাস্তা। আচ্ছা, এই রাস্তায় দুইটা রিক্সা যাচ্ছে। এটা একটা রিক্সার চাকা, এটা আরেকটা রিক্সার চাকা। এখন প্রথম যে রিক্সার চাকাটা ছিল সেটার ভর হলো m1, দ্বিতীয় যে রিক্সাটা ছিল তার ভর হলো m2। এখন প্রথম যে রিক্সাটা ছিল সেই রিক্সাটার যে আদিবেগ সেটা হলো u1, দ্বিতীয় যে রিক্সা সেটার আদিবেগ u2। এখন কোনো কারণে, আচ্ছা এইটুকু যে আমরা আলোচনা করলাম, এইটুকু চিত্র লক্ষ্য করো যে এখানে এই u1 এর মানটা ইজ গ্রেটার দেন u2। u1 এর মানটা বড় এবং u2 এর মানটা ছোট, ঠিক আছে। এখন এই পিছ থেকে যে রিক্সাটা ছিল সেই রিক্সাটা, প্রথম রিক্সাটা দ্বিতীয় রিক্সাকে একটা ধাক্কা মারলো পিছ থেকে, যে এই যে এইভাবে এখানে একটা ধাক্কা দিল। দেখো এই যে এখানে প্রথম রিক্সার চাকা, এটা হলো দ্বিতীয় রিক্সার চাকা, এটা হলো m1, এটা হলো m2, ধাক্কা দিল। এখন এই যখন ধাক্কা দিবে তখন প্রথম রিক্সাটা দ্বিতীয় রিক্সাকে একটা বল প্রয়োগ করবে। প্রথম রিক্সাটা দ্বিতীয় রিক্সাকে একটা বল প্রয়োগ করলো, সেটার নাম হলো F1। আর দ্বিতীয় রিক্সাটা প্রথম রিক্সাকে একটা বল প্রয়োগ করবে, সেটার নাম হলো F2। আচ্ছা, এরপরে কি ঘটবে? এরপরে ঘটবে এই বস্তু দুইটা রাস্তা দিয়ে সোজা চলে যাবে, যে যার মতো ধাক্কা মারার পরে চলে যাচ্ছে। এই যে প্রথম রিক্সার মতো এটার শেষ বেগ হলো v1, এবং দ্বিতীয় রিক্সার মতো চলে গেল, এটার বেগ হলো v2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমি এখানে যে একটা চিত্র আঁকিয়েছি, দুইটা রিক্সার চাকা আঁকিয়েছি। এটা প্রথম রিক্সাটার ভর হলো m1 এবং দ্বিতীয় রিক্সা সেটার ভর হলো m2। প্রথম রিক্সার আদিবেগ u1, দ্বিতীয় রিক্সার আদিবেগ u2। এরপরে রিক্সা দুটো যেতে যেতে প্রথম রিক্সাটা দ্বিতীয় রিক্সাকে একটা ধাক্কা মারলো, সেটা হলো F1 বলে। দ্বিতীয় রিক্সাটা প্রথম রিক্সাকে একটা প্রতিক্রিয়া বল দিল, F2 বলে। এবং তারপরে রিক্সা দুটো যে যার মতো রাস্তায় চলতে থাকলো, যে যার মতো রাস্তায় এই দেখো চলতে থাকলো। এখন এই যে দুইটা রিক্সা ধাক্কা মারলো, এই ধাক্কা মারার যে সময়টা ছিল অল্প একটু সময়, সেটা হলো t। সেই সময়টার নাম দিলাম আমরা t। এখন আমরা যে নিউটনের তৃতীয় সূত্র শিখলাম, সেই সূত্র থেকে কি শিখলাম? যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ প্রথম রিক্সাটার প্রযুক্ত বল এবং দ্বিতীয় রিক্সার প্রযুক্ত বল সমান, কিন্তু বিপরীতমুখী, তাই মাইনাস লিখলাম। এখন আমরা নিউটনের যখন দ্বিতীয় সূত্র শিখেছি, তখন আমরা আলোচনা করেছিলাম যে ফাদার সমান মাদার। আশা করি তোমরা সবাই এটা মনে আছে যে ফাদার সমান, এই যে আমরা এই জিনিসটা দেখিয়েছিলাম যে ফাদার সমান মাদার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম রিক্সার জন্য সূত্রটা কি লিখবো? m1 a1, আর দ্বিতীয় রিক্সার জন্য লিখবো m2 a2। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, m1 a মানে কি? এ মানে ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। তাহলে উপরে থাকবে বেগের পরিবর্তন, নিচে থাকবে সময়। এখন এটা আমরা কোন রিক্সার জন্য হিসাব করছি? প্রথম রিক্সার জন্য হিসাব করছি। তাই প্রথম রিক্সার শেষ বেগ কত? v1। প্রথম রিক্সার আদিবেগ কত? u1, সময়টি ইকুয়াল মাইনাস m2। দ্বিতীয় রিক্সার জন্য কি? a2 ইকুয়াল টু, এই যে এটা হবে দ্বিতীয় রিক্সার শেষ বেগ v2, আদিবেগ হলো u2। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এই সমীকরণটার টি কেটে যায়। আর টি যদি কেটে দাও তাহলে এখানে থাকছে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাস u2। তাহলে m1 v1 মাইনাস m1 u1
মাইনাস m2v2 প্লাস m2u2। কারণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক কাজ করি, সেটা হলো ইউ আলা মানগুলোকে একসাথে করি এখানে, আর ভি আলা মানগুলোকে একসাথে করি। এই দেখো আমাদের ভি আলা মান আছে দুইটা, এটা এবং এটা, এই দুইটাকে এক পাশে করি। তাহলে আমরা যদি এ পাশে পার করে নিই তাহলে কি হয়, m1 v1, এটা ছিল মাইনাস, এই পাশে এসে গেল প্লাস m2v2, আর এটাকে যদি ওই সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে m1u1 প্লাস m2u2। তাহলে এটাকে আমরা যদি সাইড চেঞ্জ করে লিখি তাহলে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে রিক্সা দুটো যাচ্ছিল বা দুইটা গাড়ি যাচ্ছিল, গাড়িটার প্রথম গাড়ির ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি সমান, অর্থাৎ গাড়ি দুইটার আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান। এখন আমি জিনিসটা আবার প্রথম থেকে একটু আলোচনা করি, যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুইটা রিক্সা যাচ্ছে। প্রথম রিক্সার ভর হলো m1 আদিবেগ u1, দ্বিতীয় রিক্সার ভর m2 আদিবেগ u2, এবং এক্ষেত্রে u1 ইজ গ্রেটার দেন u2, অর্থাৎ প্রথম রিক্সার আদিবেগটা একটু বেশি। এরপরে রিক্সা দুইটা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, এখানে স্বল্প সময়ের জন্য সময়ের জন্য একটা ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পরে যে যার মতো চলা শুরু করলো। এই যে এখানে যখন ধাক্কা দিল, তখন m1 বস্তুটা m2 বস্তুকে f1 বল প্রয়োগ করলো, আর দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে f2 বল প্রয়োগ করলো। তাহলে আমরা নিউটনের যে তৃতীয় সূত্র এখানে লিখেছিল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই যে সমান এবং মাইনাস দিয়েছি, তাই অর্থ বিপরীতমুখী। এখন f1 এর মান কি লিখবো আমরা, m1u1 ইকুয়াল টু মাইনাস m2a2। এখন m এর বদলে m লিখলাম, এর মান হলো v মাইনাস ইউ বাই টি, এখানে মাইনাস m2 v মাইনাস ইউ বাই টি, টি কেটে গেল। আমরা ক্যালকুলেশন করলাম m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল মাইনাস m2 মাইনাস u2। আচ্ছা, আমরা এখানে কি করলাম, গুণ করে দিলাম, মাইনাস m2 v2 প্লাস m2 u2। ভি আলা মানগুলো এক পাশে করলাম, ইউ আলা মানগুলো এক পাশে নিলাম, যে আদিবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যে সূত্রটা আমরা শিখলাম, এই সূত্রটাকে বলছি আমরা ভরবেগের সংরক্ষণশীল সূত্র। এই সূত্রটা একটু চেঞ্জ হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। আমার ট্রিক্সটা তোমরা একটু মনে রাখবা। এইখানে লক্ষ্য করো, এই বস্তু দুইটা যে যাচ্ছিল, এখন এই দুইটা বস্তুর ধাক্কা লাগার পরে বেগ কিন্তু আলাদা, ধাক্কা লাগার পরে শেষ বেগ দুইটা আলাদা না? হ্যাঁ, যদি এমন হয় যে দুইটা বস্তুরই শেষ বেগ একই, অর্থাৎ বস্তু দুইটা মিলিত অবস্থায় যাচ্ছে। অনেক সময় হয় যে রাস্তায় একটা ধরো মুড়ির টিন পড়ে আছে, মোটরসাইকেলের চাকা ওই টিনটাকে ঠেলে নিয়ে চলে গেল। অথবা অনেক সময় হয়, তোমরা সিনেমাতে দেখছো যে একটা গাড়িকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, এবং ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাবে, তখন এটাকে বলা হয় মিলিত বস্তু। অর্থাৎ দুইটা বস্তু মিলিত হয়ে একটা বস্তুতে পরিণত হয়েছে এবং দুইজনের বেগ সমান। তো যদি আমাদের কোশ্চিনে মিলিত বস্তুর কথাটা বলে, তাহলে কি রকম হবে, এই যে m1 আর m2 দুইটার বেগই হবে ভি, দুইটার বেগই কি হবে ভি, দুইটার বেগই সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা v1 v2 না লিখে, এই যে এখানে আমরা v1 ইকুয়াল টু v2 বদলে কি লিখতে পারি, ভি লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি অঙ্কের কোথাও মিলিত বস্তু লেখা থাকে, তাহলে সূত্রটা কি রকম চেঞ্জ আসবে দেখো, বাম পাশে যা ছিল তাই হবে, m1u1 প্লাস m2u2 m1v প্লাস m2v। তাহলে এখান থেকে যদি আমরা ভি কমন নিই, m1u1 প্লাস m2u2 m1 প্লাস m2 ইন্টু ভি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কের কোথাও যদি তোমরা লক্ষ্য করো যে মিলিত বস্তুর বেগ লেখা রয়েছে, কি লেখা রয়েছে, মিলিত বস্তুর বেগ, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে যদি অঙ্কের কোথাও লেখা থাকে মিলিত বস্তুর বেগ, তাহলে এটা কার জন্য ইউজ করব, মিলিত বস্তুর বেগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের নিউটনের তৃতীয় সূত্র, এবং তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীল সূত্র কিভাবে আসে তার একটা
প্রমাণ আলোচনা করলাম। আমরা এর পরের ক্লাসে আলোচনা করব একটি পিস্তলের ক্ষেত্রে নিউটনের সূত্র কিভাবে কাজ করে। সবাইকে ধন্যবাদ।